রেজাউল করিম শাকিল এই একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, যেমনটা বলছিলেন মেঘমল্লার যে মমতা ব্যানার্জির কিছু একটা মন্তব্য এই সোর্সটা আসলে যথেষ্ট না, এবং অমিত শাহকে সরাসরি উল্লেখ করে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি উল্লেখ করে যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এমন প্রসঙ্গ কিন্তু তিনি এনেছেন, এবং বারবার বলেছেন মমতার ভাষ্য মতে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন আপ থোড়া বেঙ্গল পুলিশকে বল দো এ বাত বাহার মে না যায়, মানে হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের পুলিশকে একটু বলে দিন যেন এই কথাগুলো বাইরে প্রকাশ না পায়, তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এখন আমার কথাটা হচ্ছে যে এই যে তৎকালীন যে সমস্যাগুলো নিয়ে এখন মমতা ব্যানার্জি মুখ খুলছেন, এটিকে কি শুধুমাত্র তার স্বার্থের কারণে তিনি মুখ খুলছেন, নাকি আসলে বিষয়গুলো আমাদের দেশের সাথে খুব বেশি প্রাসঙ্গিক? জি, আপনাকে ধন্যবাদ। যে সমস্ত দর্শক দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটি করেছেন, মমতা ব্যানার্জির গতকালকের বক্তব্য থেকে আমরা বিপুল প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। সকল শ্রেণী পেশার, সকল দল মতের মানুষের প্রতিক্রিয়া আসতেছে। এর মধ্যে মেঘমল্লার যেটি বললেন, এরকম তার সোর্সের ক্রেডিবিলিটি নিয়ে কথা আসছে। আমরা দেখতে চাইব যে এরকম ঘটনা ভারত কিংবা ভারতীয় সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিপূর্বে কখনো হয়েছে কিনা। 2023 সালে কানাডায় একটি হত্যাকাণ্ড হয়, যে একজন হচ্ছে শিখ নেতা হরদীপ সিং নিজার। সেখানে ওই হত্যাকাণ্ডের পর কানাডিয়ান যে ইন্টেলিজেন্স তারা করে প্রমাণ করে যে সেই হত্যাকাণ্ডের সাথে ভারতীয় সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব একদম বাই নেম অমিত শাহ নির্দেশে ওই হত্যাকাণ্ড হয়। পরবর্তীতে কানাডিয়ান ইন্টেলিজেন্স ওইটা তাদের যে ফাইভ আইস, তাদের একটা বন্ধুরাষ্ট্র লন্ডনের ইউকে ইন্টেলিজেন্সের সাথে ওরা এটা শেয়ার করে। ওরা ফার্দার ইনভেস্টিগেশন করে, ওরাও এটা প্রমাণ পায় যে ভারতীয় সরকারের উচ্চ পর্যায় থেকে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং ওরা একটা বিখ্যাত ওই সময়কার একটা আলোচিত ছিল যে একটা 22 মিনিট একটা ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারিতে এটা প্রমাণ করা হয় এবং সুস্পষ্টভাবে বলা হয় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা নানান সময় সারা বিশ্বে এই ধরনের গুপ্ত হত্যা বা এই টাইপের ঘটনা তারা করে থাকে। তো আমরা দেখব যে ওসমান হাদির বক্তব্য কিংবা তার যে ভারতীয় আগ্রাসন বিরোধী, ওসমান হাদি খুবই খোলামেলা কথা বলতেন, রাগ ঢাক রেখে কথা বলতেন না। এই জিনিসগুলো সুস্পষ্টভাবে কাদের বিরুদ্ধে যায়, সেই জায়গা থেকে কারা সংক্ষুব্ধ হওয়ার কথা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মমতা ব্যানার্জির বক্তব্য আমলে নেওয়ার মতো যথেষ্ট এখানে সোর্স এবং যথেষ্ট বিশ্বাসযোগ্যতার জায়গা আছে। পাশাপাশি আমরা এই জায়গাটি থেকে মমতা ব্যানার্জির বক্তব্যে উনি যে জিনিসটা ইন্ডিকেট করেছেন যে যদি নাম বলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, কার নাম বললে বাংলাদেশ উত্তাল হবে। আমরা দেখবো যে ঘটনার দিন আসলে কি হয়েছে। ঘটনার দিন দুপুর 2টা-2:30টার দিকে ওসমান হাদিকে গুলি করা হয়, আর সীমান্ত দিয়ে রাত 11টার দিকে হচ্ছে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর ওরা সীমান্ত দিয়ে নেত্রকোনা সীমান্ত দিয়ে পার হয়। এই যে ঢাকা থেকে আমিনবাজার হয়ে, তারপর হচ্ছে মানিকগঞ্জ হয়ে, ময়মনসিংহ হয়ে নেত্রকোনা দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, একটা লম্বা সময় পথ পাড়ি দিয়ে যায়। এই সময়টায় সরকারের পক্ষ থেকে সীমান্ত সিলগালা করার নির্দেশনা দেওয়া হয়। এরপরও কিভাবে এই দিক দিয়ে খুনিরা পালিয়ে যায়, যেখানে সন্ধ্যা 6টা, 7টা, 8টার মধ্যেই বেসরকারিভাবে অনেকে এটা কনফার্ম করে যে গুলিটা কে করেছে, কারা হাদির সাথে গত কয়েকদিন ধরে ছিল। এভাবে সুস্পষ্টভাবে আইডেন্টিফাই হওয়ার পরও বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি তারা কিভাবে ব্যর্থ হলো তাদেরকে সেই সীমান্তে আটকানোর জন্য। এবং এই পুরো ঘটনাটায় তারা ভারতে যায়, সেখানে ভারতে তাদেরকে কারা শেল্টার দেয়, এরপর তাদেরকে গ্রেফতার করে। ফাইনালি গতকাল মমতা ব্যানার্জি যে কথাটি বলেছেন, এর মাধ্যমে যে ভারতীয় সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা অমিত শাহর কথা সরাসরি বলেছেন। এই টোটাল জিনিসটা, এটা কি শুধুমাত্র নিছক একটা পলিটিক্যাল মার্ডার বা একটা হত্যাকাণ্ড হিসাবে দেখার পক্ষে আমরা না। আমরা এটাকে বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা আমাদের রাষ্ট্রীয় যে ডিগনিটি, সেই জিনিসটাতে এই জিনিসটাকে আমরা প্রশ্ন করতে চাই যে আদৌ কি আসলে আমাদের সভরেন্টি বলে আমরা যে জিনিসটা নিয়ে গর্ব করি, এই জিনিসটার মধ্যে এটাতে আঘাত করা হয়েছে কিনা। তারপর আপনি দেখবেন যে ইনকিলাব মঞ্চ নির্বাচনে কয়েকদিন আগে, এবং আরেকটি বিষয় আমি একটু শেষ করি প্লিজ। ইনকিলাব মঞ্চ নির্বাচনের 4-5 দিন আগে এটা নিয়ে জাতিসংঘের তদন্তের দাবি জানায়। সেটা নিয়েও অনেক ধরনের কথাবার্তা হয়, ইনকিলাব মঞ্চকে ভিলিফাই করা হয়, তারা নির্বাচন বানচাল করতে চায়, তারা বারংবার স্টেটমেন্ট দেওয়ার পরও এই টাইপের নান ন্যারেটিভ উৎপাদন করা হয়। তো আমরা পুরো ঘটনাটায় দেখব যে ওসমান হাদিকে হত্যা করা, গুলি করার পর তাকে সে 5-6 দিন 7 দিন পর মারা যায়। এরপর ওসমান হাদির যে তার ব্যাপারে সকল শ্রেণীর মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, এইটাকে আবার মুছে দেওয়ার জন্য ওসমান হাদিকে ভিলিফাই করা, তার ছবি দিয়ে লক্ষ লক্ষ বট আইডি খোলা, বট আইডির মাধ্যমে ওসমান হাদিকে জনপরিসরে ঘৃণিত করে তোলা, এই টোটাল জিনিসটা এটা শুধুমাত্র দেশের গণ্ডির মধ্যে আবদ্ধ না, এটা দেশের গণ্ডি পেরিয়ে আমাদের পার্শ্ববর্তী যে দেশ, সেই দেশ ওইটাতে সম্পৃক্ত আছে এবং এটার যথেষ্ট জোরালো সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আমরা পরিবার থেকে যে মন্তব্যগুলো আসে এই প্রসঙ্গে কিছু যোগ করতে চান কিনা আপনি? শরীফ ওসমান হাদির ভাই গতকালকে 2টি স্ট্যাটাস দিয়েছে পরপর। প্রথম স্ট্যাটাসে সে বলেছে যে ইন্টারিম সরকারের কিছু উপদেষ্টা, বিএনপির কয়েকজন মন্ত্রী, এমপি এটাতে আছে। পরের স্ট্যাটাসে উনি আবার আরেকজন আমিরের পিএস এর ব্যাপারে বললেন। তো আমার মনে হয় যে ওনার সেকেন্ড পোস্টার কথা যদি দেখেন, সেখানে বলা হচ্ছে যে ওসমান হাদিকে ঢাকা 8 থেকে
প্রত্যাহার করার জন্য অনেক অনেক বেশি চাপ দেওয়া হয়েছে। তো পলিটিক্যাল ডিসকাশন, নেগোসিয়েশন, নির্বাচনের সময় কাউকে রিকোয়েস্ট করা কিংবা কারোর সাথে এই ধরনের নেগোসিয়েশন আসা, এটা খুবই কমন ঘটনা। আচ্ছা। এবং ওসমান হাদির সাথে জামাতের, বিএনপির নানান পর্যায় থেকে আলাপচারিতা চলছিল। জামাত থেকে ওসমান হাদিকে অন্য আসনে ইলেকশনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, ওসমান হাদি ঢাকাতেই করবে, এরকম সিরিজ আকারে অনেকগুলো আলোচনা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন, কিন্তু এরকম আলাপচারিতা হওয়া কিংবা প্রস্তাব যাওয়া এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, এটাতে দূষণীয় কিছু আছে বলে আমার কাছে মনে হয়। রেজাল্ট করিম শাকিল, আবার আসবো।